তাহলে শোন, এখন থেকে আমাদের বাসায় থাকবি যতদিন না আমি ঢাকায় যাব। মানে কি বলছেন আপনি? জীবনেও না? ইচ্ছে করে বিপদে পা রাখবো? এটা হতে পারে না। এটা তো মরা ভালো। তাহলে তুই মর, আমি যাই ছোট মাকে বলে আসি। আরে না না, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, শুনবো আমি আপনার কথা। যাবো আমি আপনাদের বাসায়। এই তো ভালো মেয়ে, তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নে। রানা ভাইয়া, বলছিলাম যে আপনার আর আমার বাসা তো পাশাপাশি ফ্ল্যাটই। যখন লাগবে আমায় ডেকে নিয়েন। যাওয়ার কি দরকার বলুন? তুই কি ইনডাইরেক্টলি শর্ত মানবি না বলছিস? সমস্যা নেই তো, তাহলে তোর যাওয়াই লাগবে না, আমি বরং ছোট মার কাছে। আরে না না, আমি যাবো তো। আমি এখনই গোছাচ্ছি। ওকে, ছোট মা জিজ্ঞেস করলে বলবি ফারিন যেতে বলেছে। আমি বরং এখন যাই, হ্যাঁ? তুই চলে যাস, কিছুক্ষণের মধ্যে যেন বাসায় দেখি। বলেই রানা ভাইয়া চলে গেল। ধুর, কি এক যন্ত্রণা! এখন আগে আবার এই যন্ত্রণা নিজের মাথায় তুলতে হবে। আহা, আমি যা করি সব কিছুতেই ঝামেলা হয়ে যায়। সন্ধ্যার আগে আগেই চলে গেলাম বড়মার ফ্ল্যাটে। ফারিন আপু আমায় দেখেই বলল, আমি আরও ভাবছিলাম ছোট মাকে ফোন দিয়ে বলবো রুহিকে যেন ওর জিনিসপত্র নিয়ে পাঠিয়ে দেয়। ভালো হয়েছে তুই নিজে থেকে এসেছিস। হ্যাঁ আপু, চলে এসেছি। কি দরকার ছিল আসার? আমার পেছনে ছুটতে চলে এসেছিস? সোফার উপর বসে থাকা রানা ভাইয়া ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে কথাটা বলে উঠলেন। কথাটা শুনে যেন মনে হচ্ছে একদমই মরে যাই আমি। নিজেই ব্ল্যাকমেইল করে নিয়ে আসলো, আবার অপমান করছে। তাহলে আমি বাসায় ফিরে যাই এক্ষুনি। আরে আরে রুহি, কোথায় যাচ্ছিস? দাঁড়া। দেখলে না তোমার ভাই কি বললো এইমাত্র? আমি নাকি তার পিছু ছুটতে এসেছি। উফ রাওনাফ, তুই পারিসও। একটুখানি মেয়ের সাথে সারাদিন লেগে থাকিস। তুই রুমে যা রুহি, ওর কথা বাদ দে, বদমাইশ একটা। আমি রানা ভাইয়ার পাশের রুমেই ঢুকলাম। সেখানেই থাকবো যে কয়দিন থাকি। বজ্জাটার আশেপাশেই আমার কপাল। সারাক্ষণ ফারিন আপুর সাথে গল্প করি। বড় মা, মহিন চাচু সবাই মিলে বেশ মজা হয়। এটা ওটা রান্না করে সারাদিনই সবাই মিলে আড্ডা চলে। মাঝে মাঝে রাফা আব্বুও আসে। বেশ ভালোই কাটে এই সময়গুলো। কিন্তু আমাদের আড্ডার মাঝে কখনোই রানা ভাইয়াকে পাবেন না। কারণ সে কখনোই আড্ডায় বসে না, শুধু খেতে বের হয়, বাজারে যায় আর সারাদিন রুমের দরজা বন্ধ করে পড়াশোনা করে। রুম তো নয়, যেন তোর মেডিকেল হল। মাঝে মাঝে রুম থেকে বের হয়ে আমায় একটু খেপিয়ে যায়। এটাই তার মূল্যবান কাজ। কি আর বলবো, টাইগারটা তো টাইগারই, সব সময়ই আদিক্ষেতা। ফারিন আপু খুব সুন্দর গিটার বাজিয়ে গান গাইতে পারে, তাই সন্ধ্যার পরে চলে গেলাম ছাদে। খোলা আকাশের নিচে। আকাশে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা চাঁদ উঠেছে। মিটি মিটি হাজারো তারা জ্বলছে সেখানে। মৃদু ঠান্ডা হাওয়া বইছে। জ্যোৎস্না রাত, একদম ফর্সা আকাশটা তাদের। তাও ছাদের লাইট জ্বালিয়ে বসে বসে গল্প করছি। আমি, ফারিন আপু, মীরা, ফারিন আপুর মামাতো বোন বেলা পাশের বাসার, আর ফারিন আপু। ফারিয়া আপু, শুনেছি তুই খুব সুন্দর গিটার বাজিয়ে গান কর। একটা গান শোনাবে প্লিজ? অবশ্যই শোনাবো। তাহলে শোনাও না আপু। ওই রুহি, যা তো নিচে গিয়ে গিটারটা নিয়ে আয়। আচ্ছা আপু। গিটার নিতে নিচে এলাম। ফারিন আপুর রুমে খুঁজে না পেয়ে বড় মার কাছে গেলাম। বড় মা, গিটারটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো বলো না। রাউন্ড অফ নিয়েছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। উনি গিটার দিয়ে কি করে? বাজাতে জানে নাকি? তার মানে তো শুধু পড়াশোনা আর পড়াশোনা। কি জানি, হঠাৎ করে সেদিন গিটারটা চাইলো, আমি দিয়ে দিলাম। দেখি মাঝে মাঝে গিটারের সুর বেজে ওঠে রাউনফের রুম থেকে। পারে মানে, মনে হয়। আমার ছেলে সব সব দিক দিয়ে এক্সপার্ট। কি বলিস রুহি? এক্সপার্ট না ছাই, ঝগড়ায় ভালো এক্সপার্ট তোমার ছেলে। বলেই চলে এলাম রানা ভাইয়ের রুমের সামনে। রুমটা বন্ধ করেই বসে আছে, যেন মনে হচ্ছে নতুন বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে, তাই দরজা খোলা রাখলে সমস্যা। যত সব আজব পাবলিক। আমি কয়েকবার নক করলাম, খুললই না। এত ডাকাডাকির পর গিয়ে খুলতেই আমি হুমড়ি খেয়ে তার গায়ে উপর গিয়ে পড়লাম। ছি ছি ছি, কি এক অবস্থা! আমি তার গায়ের উপর শুয়ে আছি। তার দিকে তাকিয়ে আমি লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। সাথে সাথে সে বলল, তুই ঠিক আছিস ফরিন? কোথাও লাগেনি তো তোর? হ্যাঁ লেগেছে তো। বিরক্ত লেগেছে, এতবার দরজা নক করছি, এতক্ষণ লাগে দরজা খুলতে। আমি একটু। তার কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়ে বললাম, আপনি যা মন চায় তাই করেন গিয়ে। এবার গিটারটা দিয়ে আমায় উদ্ধার করেন। কেন, গিটার দিয়ে কি হবে? গিটার দিয়ে বুঝি গুলি করা যায়? আমার সাথে তেরা কথা বলছিস? বাহ, ভালোই সাহস বেড়েছে। ফারিন আপু গান গাইবে, গিটারটা দিয়ে উপকার করবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, দিচ্ছি।
গিটার হাতে পেয়ে আমি রুম থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই রৌনক ভাইয়া পিছু রাখলেন। এই ফরিং, শোন না, আবার কি হলো? তুই গিটার বাজাতে পারিস? না, তবে গিটারের তালে গান গাইতে পারি। এবার যাই আমি। আচ্ছা যা। ছাদে উঠতে উঠতে রৌনক ভাইয়াকে হাজারটা গালি দিয়েছি, অবশেষে গিটারটা ফারিন আপুর হাতে দিলাম। ফারিন আপু বলল, কখন পাঠিয়েছি? মাত্র এলি? গিটার খুঁজতে দেরি হয়ে গেছে। আচ্ছা বস। ফারিন আপু গান ধরলো, আমি তার গানটা অনুভব করছি। কি সুন্দর কণ্ঠ আপুর। ফারিন আপুর গান শেষে আমরা হাততালি দিয়ে প্রশংসা করলাম। পেছন থেকে কে যেন নতুন করে হাততালি দিল। পেছন ঘুরে দেখলাম রৌনক ভাইয়া বলল, সত্যি ফারিন আপু, তোমার কণ্ঠ অনেক সুন্দর। ধন্যবাদ রাউনাফ। আয় আমাদের সাথে বস। তাকে অযথা বলে লাভ নেই ফারিন আপু, সে এখানে জীবনেও বসবে না। আমার কথা শেষ হবার সাথে সাথে আমার সোজাসুজি ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আপু, একটা বাংলা গান বলো যেটা তোমার সবচেয়ে প্রিয়। রৌনক ভাইয়ার এখানে বসা মানেই আমাকে কথায় কথায় অপমান করা। সেই কথাই ভাবছি আমি। শুরু করো ফারিন আপু। কি করিলে বলো পাইব তাহারে, রাখিব আখি আখিতে, ওহে এত প্রেম আমি কোথাও পাবো না কো। গান শেষে আবারও হাততালি হলো। বড় মা চা দিয়ে গেল, খেয়ে আবারও গান শুরু। একে একে মীরা, বেলা ওরাও গেয়েছে, শুধু আমি আর রৌনক ভাইয়া বাদে। রুহি, এবার তুই একটা গা। না আপু, আমি তোমাদের মতো অত ভালো গান পারি না। আর আমার না ঘুম পাচ্ছে, তোমরাই গাও। হ্যাঁ, ঠিক আছে তাহলে, রাউনাফ ভাইয়া একটা গান। আমি আমি তেমন গান পারি না, শুধু একটা পারি। ওই একটাই শোনা, আমরা শুনবো। রৌনক ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, একটু আস্তে করে বললেন, তাও শিখেছিলাম এক বিশেষ মানুষের জন্য। বাহ, তার আবার বিশেষ মানুষও আছে তাহলে? বাহ, আমাদের থাকলেই যত দোষ। রৌনক ভাইয়া গিটারটা হাতে নিয়ে সোজা আমার দিকে দৃষ্টি দিয়ে গিটারের সুর তুলেছেন। আমি আমার দৃষ্টি সরিয়ে অন্যদিকে নিলাম, সাথে সাথেই ভাইয়ার গান শেষে ফারিন আপু বলে উঠল, ওয়াও রাউনাফ, তুই তো আমার চেয়েও ভালো গান গাস। সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে রাউনাফ ভাইয়া গানটা। আসলেই ভাইয়া অনেক সুন্দর হয়েছে, হাতে তালেও কম হয়ে যাবে। প্রশংসা শুধু আমিই বাকি। রৌনক ভাইয়ার দুটো কৌতূহল চোখ আমার দিকে নিক্ষেপ করে আছেন। তার চোখই বলে দিচ্ছে যে সে আমার কাছ থেকে জানতে চাইছে। আমি কি বলবো বুঝতেই পারছি না। এতটা সুন্দর হবে আশাও করিনি। তার গানের প্রতিটা লাইন যে আমার মনের গভীরে পৌঁছে গেছে। তার দৃষ্টি স্থির আমার দিকে, কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না। এর মাঝেই ফারিন আপু আমায় ছাকা দিয়ে ঘোর ভেঙে দিয়ে বলল, কি রে রুহি, রাউনাফের গানটা সুন্দর হয়েছে না? আমি রৌনক ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে আবারও খেলাম ক্রাশ। তার চুলগুলো উড়ছে, ফর্সা চেহারাটা আমায় মুগ্ধ করছে। রৌনক ভাইয়া এতটা সুন্দর না হলেও পারতো। আবারও ফারিন আপু আমায় ধাক্কা দিয়ে ঘোর কাটিয়ে বলেন, কি রে, কিছু বলছিস না কেন? হ্যাঁ ভালো হয়েছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে আপু, আমি গিয়ে ঘুমাই, কালকে আবার আড্ডা দিব। গুড নাইট বলেই রুমে চলে আসলাম। ইস, রৌনক টাইগার, তুমি এতটা কিউট কেন বলো তো? বারবার ভুল করে হলেও তোমার উপর ক্রাশ খাই আমি। সকাল হয়েছে কখন জানিই না,
কিন্তু আমি এখনো শান্তিতে ঘুমোচ্ছি। কিন্তু আমার শান্তি কি আর রানা ভাইয়ের সহ্য হয়? সেটি গিয়ে এসে আমার শান্তির ঘুমের 14টা বাজাবে। বজ্জাত টাইগার বলে কথা। কোথা থেকে এসে বলে উঠল। এই ফরিং, উঠ। আমি শুনেও না শোনার ভান করেছি, কারণ ভালো করেই জানি এখন আমার প্রাইভেটে যেতে হবে। আজকে শনিবার, কালকে বন্ধ ছিল। মন চাচ্ছে এখনো ঘুমোই আমি। তাও রানা ভাইয়ার, ও সরি, রাউন অফ টাইগার থাকতে এই আশার কি হবে দেখি, ভান ধরে কাজ হয় কিনা। তাই ঘুমের ভান ধরে আছি। আমার আবার ঘুম ঠুনকো কথার আগেই ভেঙে যায়। শুনতে পাচ্ছিস না? উঠ। কিরে, মরণ ঘুম দিয়েছিস নাকি? ওঠ বলছি, 6:30 বাজে। পড়তে যাবি না? দাঁড়া, তুই ঢং করছিস না? দেখাচ্ছি তোর ঢং। চোখ বুজে আছি। কথাটা বলে রানা ভাইয়া কোথায় যেন গেল। আমি চোখ টিপ টিপ করে খুলে তাকে দেখতে না পেয়ে আবারও শুয়ে পড়লাম। শরীরে পানি স্পর্শ পেয়েই লাফিয়ে উঠলাম। এক বালতি পানি আমার শরীরে ঢেলে দিয়েছে রানা ভাইয়া। আমি তো কাক ভেজা হয়েছি, বিছানাটাও ভিজে একাকার। এটা কি করলেন আপনি রানা ভাইয়া? বিছানাটাও তো। কথা শেষ করার আগে ভাইয়া আমায় ধমকি দিয়ে বলল, আর একটা কথা বললেও ঠাঁটিয়ে দিব এক থাপ্পড়। রানা ভাইয়ার ধমকে আমি এবার ভয় না বিরক্ত হলাম। কপাল কুঁচকে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। পৃথিবীতে এমন কোনো ধৈর্যশীল মেয়ে আছে যে সকালবেলা উঠে থাপ্পড় খাওয়ার প্রপোজাল পায়? শুধু আমি বলে সহ্য করছি। আবার বিড়বিড় করছিস? এখনো নামছিস না কেন? জানের ভয় নেই নাকি? ওই রণচণ্ডী চেহারা দিয়ে যেন আগুন ঝরছে। এবার চুপচাপ নেমেই পড়লাম কোনো কথা না বলে। বলা যায় না তাকে দিয়ে বিশ্বাস নেই, কখন আবার মেরেই ফেলে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। দেখলাম রানা ভাইয়া এখনো চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। আমার দিকে এক পলক তাকিয়ে বলল, তুই সব ছেলেদের মতো জিন্স কেন পরিস বলতো? আমার রাগ উঠানোর জন্য? কি অদ্ভুত প্রশ্ন রে বাবা। আমার মন যা চাইবে আমি তাই পড়বো, তাতে আপনার কি? কেন যে এই বাসায় আসলাম তার চেয়ে আম্মুর বকানিও অনেক ভালো ছিল। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, যা চেঞ্জ করে আয়। আর দ্বিতীয়বার যেন এসব ড্রেস না পরতে দেখি। পড়লে সমস্যা কি? বুঝি না তো আমি। না, পরা যাবে না। এরকম টপস আর জিন্স কোনো সভ্য পোশাক নয়। এতে ফিটনেস বোঝা যায়। তার কথা শুনে বিরক্ত হলাম আমি। এই লোকটা আমায় বাঁচতেও দিবে না, মরতেও দিবে না। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা চেঞ্জ করে আয়। ঠিক আছে, যাচ্ছি। ধমকি ছাড়া ভালো করে কথা বললেই তো হয়। চেঞ্জ করে এসে ব্যাগ হাতে নিব তখনই ভাইয়া বলল, আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি, যে বই লাগবে সবই দিয়েছি। তাড়াতাড়ি নিচে আয়। বলেই চলে গেল। আমি ব্যাগ খুলতেই অবাক হলাম। যে যে বইগুলো আমি নিব সেই বইগুলোই দিয়েছে। সে কি করে জানে যে আমি এই বইগুলোই নিব? জানতেও পারে, সে সবই জানে। ভাবতে ভাবতে নিচে নেমে গেলাম। মহিন চাচু, ফারিন আপু, মীরা সবাই এখানে এখনো ঘুমে আছেন। আচ্ছা, মীরাও তো রওনা ভাইয়ার কাজিন, তাকেও তো একটু জ্বালাতে পারে। সে তা না করে আমাকেই পেয়েছে একমাত্র। বজ্জাত টাইগারটা মনটা একদম চিবিয়ে চিবিয়ে খাই। ওনা ঠিক করতে করতে বাইরে গেলাম। গিয়ে দেখি রাওনা ভাইয়া গাড়ি নিয়ে ভেতরে বসে আছেন। এত সকালে কোথাও যাচ্ছে মনে হয়। সেটা ভেবে আমি গাড়ির পাশ কাটিয়ে রাস্তার দিকে হাঁটতেই, এই ফরিং, কই যাচ্ছিস? আজব প্রশ্ন। কই যাচ্ছি মানে? পড়তে যাচ্ছি। আমি কি বলেছি তুই সিনেমা দেখতে যাচ্ছিস? গাড়িতে ওঠ। আমি গাড়িতে যাব? না তো কি, অনেক লেট হয়ে গেছে। 7:12 বাজে। এখন হেঁটে গেলে আরো দেরি হয়ে যাবে। তার মানে আপনি আমার জন্যই ওয়েট করছিলেন? উফ, এত প্রশ্ন কেন করিস বলতো? আর একটাও কথা না, লেট হচ্ছে। আমিও চুপচাপ গাড়িতে উঠে পড়লাম। রানা ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে মুগ্ধ হলাম। বাতাসে তার সিল্কি চুলগুলো উঠছে। ফর্সা গায়ে গাঢ় বেগুনি রঙের টি শার্টটা খুব মানিয়েছে। মনে অজান্তেই কোথাও যেন একটা ক্রাশের ঘন্টা বেজে উঠলো। সে চুপচাপ গাড়ি চালাচ্ছে। তাকে চুপচাপ দেখে আমি বললাম, আচ্ছা রনা ভাইয়া, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বল। মীরাও তো আপনার কাজিন, তাই না? কই, তাকে তো এইভাবে জ্বালান না। তাহলে আমাকে কেন জ্বালান বলেন তো? সে গাড়ি থামিয়ে আমার দিকে ভ্রু কুচকে বিরক্ত নয়নে তাকিয়ে রইলেন। গাড়ি থামালেন কেন? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, এসে গেছি, দেখতে পাচ্ছিস না? নেমে পড়। ও, খেয়াল করিনি। মাথায় এত বাজে ধারণা থাকলে খেয়াল শক্তির জায়গা কই থাকে? তার কথায় বিরক্ত হয়ে মন যাচ্ছে এক্ষুনি 100টা গালি দিই আমি, কিন্তু হাতে সময় কম। তাই আমি আর তর্কে গেলাম না, নেমে গেলাম। তুমি কি কখনোই বুঝবে না ফরিং পাখি? কখনোই কি বুঝবে না আমার অনুভূতির প্রকাশ? শুনেছি প্রকাশ করলে নাকি হারিয়ে যায়। তবে কি আমি নিজেকে তোমার কাছে প্রকাশ করলে হারিয়ে ফেলবো?
তোমায় ভীষণ ভয় হয় আমার। তোমাকে এত বিরক্ত করি, এতে তুমি ভীষণ দুঃখ পাও জানি, কিন্তু কেন যেন মনে হয় তোমার আমাকে মনে রাখার এই একটাই রাস্তা, সেটা হলো তোমাকে বিরক্ত করা। ফড়িং কন্যা, মীরা আমার কাজিন, কিন্তু আর কিছু না। কিন্তু তুই যে আমার সব ফড়িং। তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই কোনো একদিন পেয়ে যাবে। কথাগুলো একা একা বলেই রানা ভাইয়া গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আজকে কলেজ ছুটি, তাই পড়া শেষ করে বাসায় ফিরলাম। গিয়ে দেখলাম বড় মার বাসায় মেহমান এসেছে। মহিন চাচু, বড় মা তাদের সাথে কথা বলছে ড্রয়িং রুমে বসে। আমিও অন্য পাশ দিয়ে রুমে গিয়ে ব্যাগটা রেখে ফারিনাপুর রুমে চলে গেলাম এটা জানতে যে কারা এসেছে। গিয়ে দেখে ফারিনাপুকে মীরা নিজ হাতে সাজিয়ে দিচ্ছে, আবার শাড়িও পরিয়েছে। খুব সুন্দর লাগছে আপুকে দেখতে, কিন্তু ফারিনাপুর মনে হচ্ছে ভীষণ মন খারাপ। তাই আমি আপুকে প্রশ্ন করলাম, বাসায় এরা কারা এসেছে আপু, আর তোমার মন খারাপ কেন আপু? ফারিন আপু আমার দিকে তাকাতেই দেখলাম তার চোখে পানি টলমল করছে। ফারিন আপু, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? কিছু বললো না ফারিন আপু। তাকে চুপ থাকতে দেখে মীরাপু বলল, ফারিন আপুকে দেখতে আসছে, কিন্তু ফারিন আপু বিয়ে করতে চাচ্ছে না, তাই তার মন খারাপ। ও, কেঁদো না ফারিন আপু, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় বলো? কষ্ট পেও না। তুই বুঝবি না রুহি, বিয়ে করতে আমার সমস্যা নেই, কিন্তু কিন্তু কি আপু? সে বলতে পারছে না, কেঁদে ফেললো। ছেলে আমেরিকার ডাক্তার, বিয়ে করে বউকে কিছুদিনের মধ্যেই চলে যাবে আবার, তাই পছন্দ হলে আজ আংটি পরিয়ে রাখবে। ফারিন আপু কেঁদেই যাচ্ছে। এর মাঝেই বড় মা এসে ফারিন আপুকে নিয়ে গেল নিচে গেস্টদের সামনে, সাথে মীরাও গেল। কিন্তু আমার কৌতূহল বেড়েই চলেছে। ফারিন আপু বলল তার বিয়ে করতে সমস্যা নেই, কিন্তু কিন্তু পরে কি বলতে চাইছিল মাথা কাজ করছে না আমার। আমার আবার ধৈর্য একদমই কম, মন চাচ্ছে এখনই সবার সামনে গিয়ে জিজ্ঞেস করি, কিন্তু তা তো আর সম্ভব না। অনেকক্ষণ ওয়েট করার পর ফারিন আপু এসে রুমে ঢুকে রুমের দরজা নক করেই রুমে ঢুকে বেডে উল্টো হয়ে শুয়ে কেঁদে ফেললো। ফারিন আপুর কান্না শুনে আমি আরো একটু বেশি কৌতূহলী হয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না আমি। কি বলে সান্ত্বনা দিব মাথায় আসছে না। এমনিতেই আমার মাথার ঘিলু কম, তবু অনেক ভেবে ফারিন আপুর পাশে গিয়ে বসে বললাম, আপু তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার একদমই ভালো লাগে না, প্লিজ কেঁদো না। আমার হাসি খুশি আপুটা কাঁদলে একদমই ভালো দেখায় না। আপু মাথা উঁচু করে বলল, আমি যদি আর কোনোদিন না হাসি তাহলে কি খারাপ দেখাবে রুহি? কি বলছো আপু? তুমি হাসবে না সে কি করে হয় বলো? আপু কেঁদেই যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। আপুকে কেন কাছে প্রশ্ন করব নাকি সান্ত্বনা দিব? কি বলে বা সান্ত্বনা দিব তাও খুঁজে পাচ্ছি না। আপুর কান্না দেখে আমারই কান্না পাচ্ছে। ফারিন আপু অনেকক্ষণ পর মাথা তুলে উঠে আমার কোলে মাথায় রেখে কেঁদে কেঁদে বললেন, আমার হাসিটা যে হারাতে চলেছে রুহি। না না আপু, কি বলছো তুমি এইসব? কথাটা বলতেই আপুর হাতের দিকে তাকিয়ে অবাক হলাম। আপুর হাতে? আমি হঠাৎ আপুর হাতের দিকে তাকিয়ে অবাক হলাম। আপুর হাতের আঙুলে ডায়মন্ডের আংটিটা দূর থেকেই চকমকাচ্ছে। মিরাজে বলেছিল পছন্দ হলে আজই আংটি পরিয়ে রাখবে, তবে কি আংটি পরিয়ে গিয়েছে? আমি আর কিছু না ভেবেই কৌতূহলবশত ফারিন আপুকে প্রশ্ন করলাম, ফারিন আপু, তোমার হাতের আংটিটা কি আজকের পাত্রপক্ষ এসে পরিয়ে গেছে? আমার কথা শোনা মাত্রই ফারিন আপু আমার কোল থেকে মাথা উঠিয়ে বসে পড়লেন, আর আংটিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আংটিটার খোলার চেষ্টা চালিয়ে অবশেষে খুলেই ফেলেন। খুলে আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন। আংটিটা গিয়ে ফ্লোরে পড়ে গেল। আমি সাথে সাথে বলে উঠলাম, কি করছো আপু, হারিয়ে যাবে তো। রুহি, এই আংটিটা হারিয়ে গেলে কেউ এতটাও কষ্ট পাবে না যতটা কষ্ট আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললে পাবো। তোমার প্রিয় মানুষ? হ্যাঁ, আমার একটা প্রিয় মানুষ আছে রুহি, যারে হারালে নিজেকে খুঁজে পাবো না। কে সেই প্রিয় মানুষ, আমায় বলবে? এই মুহূর্তে মনের কথাগুলো যেন বাইরে আসার জন্য ছটফট করছে রে রুহি। বলো না আপু আমায়, কে সে? তার সবচেয়ে বড় পরিচয় হলো সে আমার ভালোবাসার মানুষ, সে আমার প্রেমিক, সে আমার নিঃশ্বাস। তাকে ছাড়া যে আমি বাঁচবো না রে রুহি। কে সে, কোথায় আছে বলো? বলে কি হবে রুহি, আমি তো তারে হারাতে বসেছি। পাত্রপক্ষ কি বলেছে জানিস? পরশুদিনই বিয়ে, বিয়ের পর সে নাকি আমায় নিয়ে যাবে, কিন্তু আমি ওই মানুষটাকে ছাড়া বাঁচবো না রে রুহি। ভালোবাসা কি তা আমি জানি না, এর অনুভূতি কি তাও তেমন ধারণা নেই। কখনো কখনো মনে হয় ভালোবাসা খুব সহজ জিনিস, আবার কখনো মনে হয় অনেক কঠিন। মাঝে মাঝে মনে হয় আমিও কাউকে ভালোবাসি, কিন্তু সে যে কে তা এখনো নিশ্চিত হতে পারিনি। হয়তো মানুষটা রাওনা রেদওয়ান চৌধুরী। আবার কখনো মনে হয়
হয়তো না, আসলেই কি ভালোবাসা সহজ জিনিস? কিন্তু এই মুহূর্তে ফারিন আপুর কষ্ট আর কান্না দেখে একটাই উত্তর পাচ্ছি, ভালোবাসা ভীষণ কষ্টে। সে কাঁদায়, আবার হাসায়ও, কিন্তু এই হাসি কান্নার মাঝে আমার তেমন যাওয়া হয়নি। মাঝে মাঝে রাওনা ভাইয়ার দূরত্বে আমার হৃদয়টা কেঁপে ওঠে, কেমন যেন চোখের পানি আগমন হয়। তবে কি ভালোবাসা সত্যিই কাঁদায়? ফারিন আপু, কান্না করো না প্লিজ, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি। কিচ্ছু ঠিক হওয়ার নেই রে রুহি। আচ্ছা ফারিন আপু, তুমি যে মানুষটাকে ভালোবাসো সেও কি তোমায় ভালোবাসে? হ্যাঁ, সে আমায় ভীষণ রকম ভালোবাসে, যে ভালোবাসার মূল্য আমি দিতে পারিনি। তবে সে কেন তোমায় নিতে আসছে না? আমি তো জানি যদি কেউ ভালোবাসে তবে সে তাকেই বিয়ে করতে চায়। সে কি বিয়ে করতে চায় না তোমায়? সে আমায় অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছে, কখনোই প্রেমের নয়, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। কেন ফিরিয়ে দিলে আপু? তবে তুমি তাকে কেমন ভালোবাসো আপু? আমার প্রশ্ন শুনে আপু আবারও কেঁদে উঠলো, কিছুক্ষণ পর বলল, রুহি, ভালোবাসা যে কখন আসবে ঠিক বলা যায় না। ফিরিয়ে দিতে দিতে কখন যে প্রেমে পড়ে গেছি নিজেও জানি না। তুমি যে তাকে ভালোবাসো সেটা কি সে জানে? না, আজও প্রকাশ করা হয়ে ওঠেনি। আমাকে খুলে বলো না প্লিজ, কে সে আপু? ওর নাম নিয়াম মির্জা। ওদের বাসা ঢাকায়। আমেরিকায় আমার সাথে একসাথে ডাক্তারি পড়তো। ওর আর আমার সম্পর্ক বন্ধুত্বের। কিন্তু নিয়াম আমাকে একসময় বন্ধু ভাবলেও এখনও আমাকে প্রিয় মানুষ ভাবে। আমেরিকায় যখন ছিলাম আমার আপন বলতেও এখানে কেউ ছিল না। নিয়াম সবসময় বিপদে আপদে আমার পাশে থেকেছে, আমার কেয়ার করেছে। অসুস্থ হলে দেখে রাখতো, সবসময় চোখে চোখে রাখতো আমায়। আমি কখনোই নিয়ামের চেহারায় মুগ্ধ হইনি, কখনো ভাবিনি আমি ওকে এতটা ভালোবাসবো। হঠাৎ আমি দেশে আসার পর আমি ওর সাথে আমার দূরত্ব বুঝতে পারছি। প্রতিটা মুহূর্তে আমার নিয়ামকে দেখতে মন চাই, সেই ছোট্ট ছোট্ট কেয়ারগুলো পেতে মন চাই। দেশে আসে আমি সবার সাথে ভালো আছি ঠিকই, কিন্তু নিয়ামকে ভুলতে পারছি না রে রুহি। আমি ওকে ভীষণ মিস করছি, ওর জন্য ফিল হয় আমার। নিয়ামের কথা ভেবে রাতে ঘুমও হয় না ঠিক মতো। ওর ছবি দেখে সারা রাত কাটিয়ে দেই। আজ যখন অন্যের ঘরের বউ হওয়ার কথা উঠলো, তখন আমার মনে নিয়ামের অভাবটা কড়া নাড়ল। আমি অপ্রকাশিত ভালোবাসায় জ্বলে পুড়ে মরছি। আমি নিয়ামকে ছাড়া বাঁচবো না রে রুহি। আমি শুধু নিয়ামের বউ হয়ে বেঁচে থাকতে চাই, অন্য কারো না। কিন্তু তারা তো আমায় আংটি পরিয়ে গেল। বাবা মার মুখের ওপর কি করে বলবো যে আমি এই বিয়ে করতে চাই না? আমি কি করব এখন? তবে কি দূরত্বই ভালোবাসা বোঝায়? ঠিক যেমন রাওনা ভাই আমার থেকে দূরে গেলে আমার তাকে দেখার জন্য মনটা ছটফট করে, তবে কি আমিও ফারিন আপুর মতো অপ্রকাশিত ভালোবাসি? কখনো ভালোবাসা নিয়ে এতটা ভাবিনি আমি। আজ ফারিন আপুর ভালোবাসার গল্প আমায় অনেকটা ভাবালো। ভালোবাসা কি? কেন এই অনুভূতি? কেন এই দূরত্ব? তবে কি ভালোবাসা সত্যিই কাঁদায়? তোমার তাকে বলা উচিত আপু যে তুমি তাকে ভালোবাসো। কি লাভ হবে বল? এখন কেউ আমায় মেনে নেবে? আমি তো ওকে অনেকবার ফিরিয়ে দিয়েছি রে রুহি। আমার কি মনে হয় জানো, যে সত্যি সত্যি ভালোবাসে সে 1000 বার ফিরিয়ে দিলেও তার কাছেই আসবে। তুমি ফোন দিয়ে দেখো না কি হয়। এভাবে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই, বলে দাও। কিন্তু বলেই বা কি লাভ হবে বল? পরশুদিন তো বিয়ের তারিখ দিয়েছে। পরশুদিন আসতে এখনো 2 দিন বাকি। যদি নিয়াম ভাই তোমায় ভালোবাসে তবে সে আসবে, আর যদি না ভালোবাসে তবে সে আসবে না। আমার কথা শুনে ফারিন আপু ফোনটা হাতে নিয়ে ফোনের ওয়ালপেপারে কতক্ষণ তাকিয়ে রইলেন, আর 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে আর মুছে যাচ্ছে। আমিও তাকালাম তার ফোনের দিকে, দেখলাম ওয়ালপেপারে এক যুবকের ছবি দেয়া। এটা কে আপু? নিয়াম। এত ভালোবাসো তুমি তাকে? তোমার ভালোবাসা যদি খাঁটি হয় আমার বিশ্বাস সে আসবেই আসবে আপু, তাকে আসতেই হবে। আপু আমার দিকে এক পলক তাকিয়ে একটা নাম্বার তুলে ফোন দিলেন। গলা ঠিক করে ফোন রিসিভ করতেই শান্ত কণ্ঠে ফারিন আপু বললেন, হ্যালো। হ্যাঁ ফারিন, কেমন আছিস? এতদিন পর মনে পড়লো আমায়। আপু তার কণ্ঠটা শুনে ফোনটা বুকে জড়িয়ে আবারও কেঁদে নিল। তারপর আবার কণ্ঠটা ঠিক করে চোখ মুছে বললেন, তুই কেমন আছিস নিয়াম? আগে বল তুই কেমন আছিস? তোর কণ্ঠ এমন কেন লাগছে, যেন মনে হচ্ছে কান্না করছিস? কিছু না, ওই এমনি। কিছু না বললেই হলো, বল কি হয়েছে? জানিস ফারিন, তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই বাংলাদেশে চলে এসেছি। কবে এলি? আমায় জানালি না যে? আজই এসে বাসায় পৌঁছালাম, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তোকে, কিন্তু তোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তোর মন খারাপ, তাই এখনই দেখা করতে চাই। এখনই দেখা করতে চাস মানে? হ্যাঁ এখনই, আমি তোদের যশোরে যাওয়ার জন্য এখনই রওনা হচ্ছি। এক মুহূর্ত দেরি করতে চাই না আমি আসছি ফারিন। সত্যি আসছিস?
হ্যাঁ সত্যি, আমি পৌঁছে তোকে ফোন দিব। তারপর তুই কোথায় এসে আমার সেখানকার লোকেশন দিস, আমি পৌঁছে যাব। আমাকে রেডি হতে হবে, ফোন রাখি। আচ্ছা। তাদের ফোন আলাপ শেষে দেখলাম আপুর মুখে ছোট্ট একটা হাসির রেখা। দেখে বুঝতে পারলাম আপুর মন ভালো হয়ে গেছে। আসলেই প্রিয় মানুষেরা হয় ম্যাজিশিয়ানের মতো, এক মুহূর্তেই মন ভালো করে দিতে পারে। তারা কণ্ঠ শুনেই বুঝে যায় মনের অবস্থা, বলার প্রয়োজনই হয় না। একেই বুঝি ভালোবাসা বলে। এখন বিকেল, নিয়াম ভাইয়ার আসতে আসতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাবে। তাই আমরা দুজন মিলে প্ল্যান করলাম কি বলে রাতে বাইরে বের হব। বলবো যে মার্কেটে যেতে হবে, তাও সন্দেহ রানা ভাইয়া আবার কি না যেতেই না দেয়। দেখি কি হয়। কিছু প্ল্যান মতো তো কিছুই হলো না। এদিকে নিয়াম ভাইয়া পৌঁছে গেছে, কিন্তু রাত হওয়ায় সেও ফারিন আপুকে স্পষ্ট বলে দিয়েছে রাতে বের হতে মানা। নিয়াম ভাইয়া আজ রাতের জন্য রুম বুক করেই থাকবে, সকালে দেখা করবে। আমি আর ফারিন আপু অনেকক্ষণ গল্প সল্প করলাম, সাথে মীরাও ছিল রুমে। আসলাম আমি রুমে, গিয়ে দেখি রওনা ভাইয়া আমার বই খাতা নাড়াচাড়া করছে। আমি গিয়ে তাকে প্রশ্ন ছুড়লাম, এ কি ভাইয়া, আপনি আমার বই খাতা দিয়ে কি করছেন? বই খাতাগুলো রেখে তুই গল্প করতে ব্যস্ত, তাই ভাবলাম আমি একটু বই খাতাদের সময় দিই। এটা কেমন কথা? আমার বই খাতা কি আপনাকে বলেছে যে রাওনা ভাইয়া রুহি আমায় ছেড়ে গল্প করছে? আপনি একটু আমায় ছুঁয়ে দিন। বই খাতা তো আর তোর মতো বেশি কথা বলে না। কি, আমি বেশি কথা বলি? জীবনে তো কম কথা বলতে শুনলাম না। তার অপমানের জবাব যে আমি কি করে দেব তা জীবনেও ভেবে পেলাম না। এই টাইগারটা আমার সারাক্ষণ অপমান করে বেড়ায়। আমায় ঠেস মেরে কথা বলতে পারলে তার পেটের ভাত হজম হয় না। যাই হোক, যা বলতে এসেছিলাম, পরশুদিন তো ফারিনাপুর বিয়ে, অনেক গেস্ট আসবে, তো সবার সাথেই মিশবি, বিশেষ করে ছেলেদের সাথে তো একদম না। আর কাল সকালেই বিয়ের শপিং এ বেড়াবো। তুই পড়া শেষ করে রাস্তায় দাঁড়িয়ে থাকিস, আমি এসে নিয়ে যাব। আরে, এ তো পড়লাম মহা জ্বালায়। কাল তো আমার ফারিন আপুর সাথে যেতে হবে, তাহলে শপিং এ কেমনে যাব? ফারিন আপু তো একা যেতে পারবে না, আমাকেই কিছু করতে হবে। রানা ভাইয়া শুনুন না, হ্যাঁ বল। আপনি বরং বড় মাকে আম্মুকে নিয়ে শপিং এ চলে যান। ছোঁয়া ফোন দিয়েছিল, আম্মু নাম্বারে রাফা এসে আমায় বলে গেল কাল নাকি অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেতেই হবে। সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি। ওকে, তাহলে পড়া মিস দিয়ে লাভ নেই। তুই কলেজে চলে যাস, শপিং এ আমি আম্মুকে আর ছোট মাকে নিয়ে যাব। কথা শেষ করেই রানা ভাইয়া চলে গেলেন। যাক বাবা, বাঁচলাম। রানা ভাইয়া সহজেই মানলো তাহলে। যাক, ভালোই হয়েছে। কিন্তু পরে যদি ধরা খাই, রান অফ টাইগারের চোখ ফাঁকি দেওয়া তো এত সহজ কথা না। ধুর, এত চিন্তা করে লাভ নেই, পরে কথা পরে। তারপর খেয়ে দিয়ে ঘুমের বাড়ি স্বপ্নের রাজ্যে পাড়ি জমালাম। প্রতিদিন আমার স্বপ্নে ওই একজন মানুষের উপস্থিতিই বিদ্যমান। সে হলো আমার স্বপ্নে প্রতিটা দিনই রানা ভাইয়ার উপস্থিতি বিদ্যমান। কিন্তু সমস্যা একটাই, সেখানেও রানা ভাইয়া আমায় বকাঝকা করে, আর আমি রানা ভাইয়াকে প্রেমের প্রপোজাল দিই আর ঠাস ঠাস করে থাপ্পড় খাই। কেনই বা খাবো না বলেন? আমি ডিস্টার্ব করি তাকে, এক কথায় টিজিং যাকে বলা হয়। এখানে আমি এক্সচেঞ্জ হয়ে গেছি। আমি তাকে প্রচুর ডিস্টার্ব করি, বারবার আই লাভ ইউ বলি, অনেক কিছু করি, কিন্তু সবই স্বপ্নে। আজকে আর কালকের মতো বিছানায় বসে গোসল করার শখ নেই। তাই ভোরে ভোরে উঠেই নামাজ শেষ করে কিছুক্ষণ পড়া কমপ্লিট করে কিছু খেয়ে নিয়ে রেডি হয়ে নিচে চলে এলাম। যাওয়ার সময় ফারিন আপুকে বলে এসেছি আমাকে স্যারের বাসার রাস্তা থেকে নিয়ে যেতে। ফারিন আপুও রাজি হলো। আজকে পড়ার মুড নেই, মাথায় টেনশন ঘুরছে কি হবে। ফারিন আপুর কি পরশুদিন বিয়েটা হয়ে যাবে, নাকি সে নিয়াম ভাইয়ার সাথে শেষ পর্যন্ত পালিয়ে যাবে, নাকি অন্য কিছু হবে? রুহি, পরে লিসেন করো, এদিক ওদিক তাকে কি ভাবছো? কিছু না স্যার, কোনো রকম পড়া শেষ করে বেরিয়ে ফারিন আপুর জন্য রাস্তায় অপেক্ষা করছি। অনেকক্ষণ পর ফারিন আপুর সাথে দেখা মিলল, কিন্তু ফারিন আপুকে দেখেই আমি চমকে গেলাম। সে একটা গাঢ় খয়েরি রঙের শাড়ি পরেছে, সাথে হালকা কাজল। গাঢ় খয়েরি শাড়ির সাথে ম্যাচিং লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিয়ে কালো রঙের ব্লাউজ, কি সুন্দর লাগছে তাকে। চল রুহি, সরি ওয়েট করানোর জন্য। আসলে রেডি হতে হতে লেট হয়ে গেছে। আমি তো হাঁ হয়ে আপুর দিকে তাকিয়ে আছি। কি রে, এভাবে তাকিয়ে আছিস যে? এত সুন্দর করে সেজেছো কেন বলো তো আপু? ফারিন আপু আমার কথায় মুচকি হেসে দিয়ে বললেন, ও তুই বুঝবি না, আমাকে সুন্দর লাগছে। হ্যাঁ ভীষণ। আর আমাকে দেখো, কলেজ ড্রেস পরে ঘুরেঘুরি করছি আমি। তোকে সব কিছুতেই ভালো লাগে, আমাদের কিউট রুহি। কিন্তু কলেজ ড্রেস এটা কেমন দেখায় না? কিছু হবে না, তুই চল। জানো আপু, তোমাকে না আজকে একদম পরি পরি লাগছে।
নিয়াম ভাইয়া দেখলে একদম ফিদা হয়ে যাবে। তুই যে কি বলিস না রুহি। বলেই হেসে দিলাম আমি। আমরা একটা রিক্সা ধরলাম। রিক্সা গিয়ে পৌঁছলো যশোরের সবচেয়ে বড় নামকরা ক্যাফেতে। ঢুকলাম আমরা সেখানে। আপু যেতেই নিয়াম ভাইয়াকে দেখে থমকে দাঁড়িয়ে রইলো। তাদের দেখা হয় না আজ মাত্র 4 দিন হলো, তাতেই মনে হচ্ছে যুগ যুগের না দেখার তৃষ্ণা তাদের। কত ভালোবাসা। নিয়াম ভাইয়া আপুকে দেখা মাত্রই বুকে হাত গুজে সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন ক্যাফেতেই। আমি তো অবাক দেখে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ফারিন আপুর দিকে। ফারিন আপু লজ্জা পেয়ে বলল, আরে নিয়াম, কি করছিস? সবাই দেখছে, এভাবে নিচে বসে পড়লি কেন? ওঠ বলছি। পুরো পৃথিবী দেখুক, আমার কিছু যায় আসে না। নিয়াম ভাইয়া ফারিন আপুর দিকে তাকিয়ে বলল, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। ওঠ বলছি। আর একটু থাকি না? পাগলামো করলে কিন্তু খারাপ হয়ে যাবে নিয়াম। শাড়িতে তোরে অনেক সুন্দর লাগে ফারিন। ফার্স্ট টাইম শাড়িতে দেখে আমি ফিদা। বলেই সাথে সাথে নিয়াম ভাইয়া উঠে আপু সহ আমাকে নিয়ে ক্যাফে টেবিলে বসে পড়লো। ফারিন আপু আমার সাথে নিয়াম ভাইয়ার পরিচয় করিয়ে দিল। আমিও তার সাথে কথা বললাম। নিয়াম ভাইয়ার কথা শুনেই মনে হচ্ছে সে খুব ভালো মনের একজন মানুষ। এখানে এসে আমার আর বুঝতে বাকি নেই যে নিয়াম ভাইয়া ফারিন আপুকে কতটা ভালোবাসে। নিয়াম ভাইয়া দেখতে উজ্জ্বল শ্যাম বর্ণের, চেহারা বেশ সুন্দর, লম্বায় 5 ফিট 10 হবে আমার আন্দাজে, ভীষণ স্মার্ট, এক কথা সুদর্শন যুবকের মধ্যেই পড়ে সে। কিন্তু যতই প্রশংসা করি না কেন, রানব ভাইয়ার কম্পেয়ার করতে গিয়ে তার কাছে সবই ফেল। রানব ভাইয়াই আমার চোখে পৃথিবীর বেস্ট সুদর্শন পুরুষ। এত জ্বালায় আমায়, তাও তার মুখশ্রী আমায় বারবার মুগ্ধ করে। সবকিছুর সাথে রানব ভাইয়ার তুলনা অটোমেটিক্যালি আমার মনে চলে আসে। হাজার চেষ্টা করেও এই অভ্যাস বদলাতে পারিনি আমি। যাই হোক, নিয়াম ভাইয়া আর ফারিন আপুকে বেশ মানিয়েছে। আসলেই বেস্ট ফ্রেন্ড জামাই হিসেবে ভালোই হয়, সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছে। কত দুষ্টুমি করছে, কত আনন্দ করছে। কিন্তু আনন্দে পালা শেষ করে ফারিন আপু তার বিয়ের ব্যাপারটা নিয়াম ভাইয়াকে খুলে বললেন। বিষয়টা শুনে ভাইয়া নিস্তার নয়নে আপুর দিকে তাকিয়ে রইলেন। আমি চুপচাপ তাদের কাজকর্ম দেখছিলাম। কিছুক্ষণ যেতেই ফারিন আপু বলে উঠলেন,